নেতানিয়াহুর পতন ঘণ্টা বেজে গেছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তার প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করতে আলোচনা অব্যাহত রেখেছে। গাজার উপরে করা নৃশংস হত্যাযজ্ঞের এবার বিচার হবে। পাপ যেন কখনোই পিছু ছাড়ে না এবং এর ফল অবশ্যই ভোগ করতেই হবে। এবার নেতানিয়াহুর শাস্তির সময় এসে গেছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। এবার নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আইসিসিকে আহ্বান দক্ষিণ আফ্রিকার। এদিকে গাজা আগ্রাসন, পাকিস্তান তুরস্কে ইসরায়েলি পণ্য বর্জন, গোটা বিশ্বজুড়ে ইসরায়েলকে বয়কটের ডাক উঠে গেছে। ইতিমধ্যেই সকল মুসলিম দেশগুলোতে ইসরায়েলি পণ্য সাথে সাথে মার্কিন পণ্য বয়কটের আহ্বান জানানো হয়েছে। পতন শুরু হয়ে গেছে। থাকবে এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জানিয়ে দিব ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসকে হত্যা চেষ্টা। আরও জানিয়ে দিব গাজা ইস্যুতে সরব বিশ্ব, নীরব আন্তর্জাতিক সংস্থাগুলো, বলছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। থাকছে গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনের পক্ষ নিলেন ব্রিটিশ এমপি, ইউরোপ এবং আমেরিকার বেসামরিক নাগরিকেরা। এছাড়াও খোদ ইহুদিরা এই গাজা মুক্তির আহ্বান জানিয়েছে এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার আহ্বান জানিয়েছে। ইতিমধ্যেই ইসরায়েলের এক সাবেক প্রধানমন্ত্রী ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র করা হবে এ বিষয়ে একটি মন্তব্য প্রকাশ করেছেন। ইসরায়েলের মধ্য থেকেই তাদের পতন শুরু হয়ে গেছে। এদিকে আবার ফিলিস্তিনকে সমর্থন করে ঋষি সুনাকের সংসদীয় এক এমপি পদত্যাগ করেছেন। গোটা বিশ্ব এবার বিক্ষোভে ফেটে পড়ছে। এ ব্যাপারে আরো গুরুত্বপূর্ণ প্রতিবেদন জানিয়ে দিব, তাই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদটি পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসকে হত্যা চেষ্টা। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসকে হত্যা চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীর এলাকায় তার গাড়িবহরে হামলা করা হয়। এতে তার এক দেহরক্ষী নিহত হয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিএনএন তুর্কের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, পশ্চিম তীর এলাকায় মোহাম্মদ আব্বাসের গাড়িবহরে হামলা হয়েছে। এ হামলায় তার এক দেহরক্ষী নিহত হয়েছেন। এছাড়া হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংবাদ মাধ্যম হুরিয়াত জানিয়েছেন, ফিলিস্তিনের প্রেসিডেন্টের গাড়িবহরে হামলার বিষয়ে সশস্ত্র গোষ্ঠী সনস আবু জান্দাল এর আগে গাজা নিয়ে দলটি তাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। উল্লেখ্য, 34 দিন গড়িয়েছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। এতে গাজায় নিহতের সংখ্যা 10,500 ছাড়িয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে। বর্তমানে নিহতের সংখ্যা 10,569 জনে দাঁড়িয়ে গেছে। মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে 4,324 জন শিশু রয়েছে। ইসরায়েলের হামলায় গতকালের চেয়ে আজকে নতুন করে আরও 241 জন নিহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 26,475 জন ফিলিস্তিনি আহত হয়েছে। এছাড়া এখনও 2,550 জনের খোঁজ পাওয়া যায়নি। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আইসিসিকে আহ্বান দক্ষিণ আফ্রিকার। গাজায় অব্যাহত হামলা চালিয়ে আন্তর্জাতিক ফৌজদারি আইন লঙ্ঘন করার অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে তেল আবিব থেকে প্রিটোরিয়ায় নিজেদের কূটনৈতিক মিশন প্রত্যাহার করে নেওয়ার একদিন পরই এ আহ্বান জানালো দক্ষিণ আফ্রিকা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডোর এ আহ্বান জানিয়ে বলেছেন, নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করা যুদ্ধাপরাধ এবং এই জঘন্য কর্মের দায়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে। তিনি ওই পরোয়ানা জারি করার জন্য হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন। 7 অক্টোবর থেকে ইসরায়েলি পাশবিক হামলার শিকার গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর করার আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, এই পাশবিকতা গ্রহণযোগ্য নয়। দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের পক্ষ থেকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে একটি বিল পাশ করা হবে বলে জানিয়েছেন প্যান্ডোর। তিনি বলেন, যুদ্ধবিরতির পাশাপাশি গাজা উপত্যকায় জনগণের মৌলিক চাহিদা পূরণ করার জন্য সেখানকার সব ক্রসিং খুলে দিতে হবে। দখলদার শক্তি হিসাবে ইসরায়েলের দায়িত্বেও স্মরণ করিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, একটি দখলদার শক্তি অধিকৃত ভূখণ্ডের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। এছাড়া ওই ভূখণ্ডকে নিরাপত্তার জন্য হুমকি মনে করে সেটির বিরুদ্ধে আগ্রাসন চালানোর অধিকারও দখলদার শক্তি নেই বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।
গাজায় আগ্রাসন, পাকিস্তান তুরস্কে ইসরায়েলি পণ্য বর্জন। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ও তুরস্কের জনগণ ইসরায়েলি ও মার্কিন ব্র্যান্ডের পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর মাসব্যাপী নৃশংস হামলায় ও গণহত্যার প্রতিবাদে এই ঘোষণা দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের কারণে পাকিস্তানি জনগণের অনুভূতি মারাত্মকভাবে আহত হয়েছে এবং তারা মার্কিনী ও ইসরায়েলি পণ্য ব্যবহারের বিষয়ে বিরূপ মনোভাব পোষণ করছে। খবরে বলা হয়েছে, ম্যাকডোনাল্ডস, কেএফসি, পিৎজা হাট, কোক, পেপসি এবং আরও কিছু জনপ্রিয় আন্তর্জাতিক ব্র্যান্ড আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু করেছে। পাকিস্তানের প্রভাবশালী এবং জনপ্রিয় ব্যক্তিরা তারা নিজেদের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে মানুষকে ইসরায়েলি ও মার্কিন ব্র্যান্ডের পণ্য কেনা থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন। এছাড়া যেসব সংস্থাকে ইসরায়েলি ও আমেরিকার সমর্থক হিসেবে দেখা হয় তাদের কাছ থেকেও পণ্য না কেনার আহ্বান জানানো হচ্ছে। ফিলিস্তিনের পক্ষ নিলেন ব্রিটিশ এমপি। গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন এক ব্রিটিশ এমপি। দেশটিতে দ্রুত মানবিক যুদ্ধবিরতির দাবিতে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। বুধবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পদত্যাগ করা ওই এমপির নাম ইমরান হোসেন। তিনি ব্রিটিশ লেবার দলের এমপি ও ব্রিটেনের ছায়া মন্ত্রিসভার নিউ ডিল ফর ওয়ার্কিং পিপলস বিষয়ক মন্ত্রী। দলের প্রধান কির মাস্টার যুদ্ধবিরতির দাবি তোলার ব্যাপারে সরকারের ওপর চাপ সৃষ্টির বিষয়টি প্রত্যাখ্যান করার পর তিনি পদত্যাগ করেন। ধারণা করা হচ্ছে, এভাবে পদত্যাগের মাধ্যমে তিনি গাজায় যুদ্ধবিরতির জন্য দলের ওপর চাপ সৃষ্টি করতে চাচ্ছেন। দলীয় প্রধানকে লেখা চিঠিতে তিনি বলেন, ইসরায়েলি সেনারা গাজায় যে অপরাধ চালাচ্ছে তাতে আপনি সমর্থন দিয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকার লোকজনকে জিম্মি করে তাদের খাদ্য, পানি, বিদ্যুৎ, ওষুধ ও চিকিৎসা সুবিধায় বাধা দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এমন পরিস্থিতিতেও ইসরায়েলের হামলা অব্যাহত রাখার বিষয়ে আপনার মন্তব্য আমি বিব্রত। গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত। গাজায় একের পর এক বিপাকে পড়ছে ইসরায়েল। দেশটিতে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বুধবার ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন। খবর আল জাজিরার। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজার সংঘর্ষে নিহত আরও এক সেনার পরিচয় মিলেছে। ওই সেনার নাম ইলিয়াহ এল কামায়েস। তার বয়স 29 বছর। সেনাবাহিনী জানায়, নিহত ওই সেনা ইসরায়েলের ইঞ্জিনিয়ার ক্রফসে কাজ করতেন। বুধবার গাজার সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন। এ সময় আরও 3 সেনা আহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, গাজায় স্থল অভিযান শুরুর পর এখনো পর্যন্ত তাদের 31 সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত 260 সেনা। এদিকে গাজায় স্থল অভিযান চলাকালে ইসরায়েলের 136 সামরিক যান ধ্বংসের দাবি করেছে ফিলিস্তিন। হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখনো পর্যন্ত ইসরায়েলের 136 সামরিক যান ধ্বংসের তালিকা নথিভুক্ত করেছে। সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দা আল আকসা টিভিতে বক্তব্যকালে বলেন, আমরা ইসরায়েলি সেনাবাহিনী 136 যান ধ্বংস করেছি। এগুলোর কোনোটা আংশিক, আবার কোনোটা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে এসব যান ধ্বংস করা হয়েছে। গাজা ইস্যুতে সবর বিশ্ব, নীরব আন্তর্জাতিক সংস্থাগুলো, বলছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, গাজায় গণহত্যা চালানোর প্রতিবাদে সারা বিশ্বে ইসরায়েল বিরোধী ব্যাপকভাবে বেড়ে গেছে, কিন্তু গাজা উপত্যকায় দখলদার বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে কার্যকর কোনো ভূমিকা নিতে পারেনি আন্তর্জাতিক সংস্থাগুলো। ফলে বিশ্ববাসী খুবই হতাশ এবং উদ্বিগ্ন। ইরানি সংবাদ মাধ্যম বলেছে, বুধবার তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশ্যে তেহরান ছাড়ার আগে মেহেরাবাদ বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন প্রেসিডেন্ট রাইসি। তাজিকিস্তানে আঞ্চলিক বিভিন্ন বিষয় আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। খবরে বলা হয়েছে, দুশানবে সফর শেষে ইরানি প্রেসিডেন্ট উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ যাবেন। সেখানে তিনি অর্থনৈতিক সহযোগী সংস্থা বা ইকোর 16তম শীর্ষ সম্মেলনে যোগ দিবেন। ইব্রাহিম রাইসি আরো বলেছেন, ইকো শীর্ষ সম্মেলনে তিনি গাজাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে তুলে ধরবেন। সম্মেলনের অবকাশে তিনি বিশ্বের বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকও করবেন।